আতিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে আছে তার মুঠোফোনটা। বারবার তার বাবার নাম্বারে ডায়াল করছে, কিন্তু ফলাফল শূন্য আসে। আতিয়া ফজরের নামাজ পড়ে এই আবহাওয়া নিতে ব্যালকনিতে আসে। আতিয়া আবারও কল মিলালো তার আব্বুর নাম্বারে, এখনও একই কথাই বলছে। হুট করে আতিয়া নিজের উদরে কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল। নাকে চিরচেনা পারফিউমের সুগন্ধি ভেসে আসতেই আতিয়া কোনো রিয়েকশন না দেখিয়ে আবেশে চোখ বন্ধ করল। আবরার আতিয়ার ঘাড়ে মুখ দিল, তারপর হাসকি স্বরে বলল, এইভাবে এখানে দাঁড়িয়ে কি করছো? আতিয়া নির্বিকার কণ্ঠে জবাব দিল, আব্বুর আব্বুর ফোন দিচ্ছি, কিন্তু প্রত্যেকবারই ফলাফল শূন্য, সংযোগ দেওয়া যাচ্ছে না। আবরার শীতল কণ্ঠে বলল, তোমাকে এক জায়গায় নিয়ে যাব আজকে, সেখানে কিছু দেখাবো। নিজেকে প্রস্তুত করো, বুঝতে পারছো? আতিয়া এবার আবরারের দিকে ঘুরল, তারপর বলল, কি দেখাবেন যার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে? আবরার রুমে যেতে যেতে বলল, গেলেই দেখতে পাবে। বলে যে কাভার থেকে নিজের জামা প্যান্ট বাহির করে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে আতিয়া প্রশ্নবোধক চাহনিতে আবরারের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে আবারও কল মেলালো, আবারও একই কথা শোনা গেল। আতিয়া ফোনটি টেবিলের উপরে রেখে নিচে নেমে গেল। দিনটা শুক্রবার, আজকে রাকিব আর ফারিয়ার বিয়ে হবে। এখন বাজে 1:58। আর মাত্র 2-1 ঘন্টা জুম্মার নামাজ পড়ে বিয়ে পড়ানো হবে। আতিয়া অনেক আগেই চলে এসেছে ফারিয়াদের বাসায়। বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর সে থাকবে না। আতিয়া এখন ফারিয়ার রুমে বসে আছে। পার্লার থেকে লোক এসে ফারিয়াকে সাজিয়ে দিয়ে গেছে। লাল লেহেঙ্গা আর সাথে ব্রাইডাল মেকআপ, ওনাটা মাথার উপরে দেয়া। দেখতে মাশাল্লাহ সুন্দরী লাগছে। আতিয়া ফারিয়ার থুতনি ধরে মুখ উঁচু করে বলল, ইস, আমার প্রাণ ভোমরা, তার কত সুন্দর লাগছে। আমার জিজু পাগল না হলেই হলো, তবুও পাগল হওয়ার চান্স আছে 99%। আতিয়ার কথা শুনে ফারিয়া লজ্জায় মুখ নিচে নামিয়ে বলল, ধ্যাত, চুপ কর, কি সব বলছিস? বাড়ি কি এমন বললাম? তোর মাথা। আতিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, বাদ দে সব। আজ থেকে আমাদের সম্পর্ক পরিবর্তন হলো, কি বলিস? ফারিয়া ব্রু কুচকে বলল, যেমন? আরে প্রথমত তুই আমার প্রাণ ভোমরা, দ্বিতীয়ত তুই আমার যা হয়ে গেছিস, আর তৃতীয়ত তুই আমার রিয়ান, বুঝেছিস? ফারিয়া কপাল গুটিয়ে বলল। প্রথম দুটো বুঝলাম, কিন্তু তৃতীয়টা বুঝলাম না। আতিয়া বুঝদারের মতো বুঝিয়ে বলল, তুই আমার বিয়ান, বুঝেছিস? শোন, আমার বিয়ের আগে হয়েছে, তোর পরে। এখন আমার ছেলে হলে তোর মেয়ে হলে একসাথে বিয়ে দিব, আর তোর ছেলে হলে আমার মেয়ে হলে একসাথে বিয়ে দিব, বুঝতে পারছেন? ফারিয়া মাথায় হাত দিয়ে বলল, যেন তুই এত দূর চলে গেছিস। কেন? ইস, না, কিছু না বিয়ান সাহেবা। আতিয়া লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল। ইস, এখন থেকে বিয়ান ডাক শুরু। নো প্রবলেম, আমিও ডাকবো। আতিয়ার এমন কথা আর লজ্জা পাওয়ার ধরন দেখে ফারিহা হেসে দিল। ফারিহার সাথে আতিয়াও হেসে ফেলল। রাকিব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সোনালি শেরওয়ানির কালার ঠিক করছিল। আজ তার বিয়ে, অথচ বাবা মা বিদেশে থাকার কারণে পাশে নেই। তবে তার সবচেয়ে বড় সাপোর্ট আবরার আছে। কিন্তু সমস্যা একটাই, আবরার একেবারে গম্ভীর। সে সোফায় বসে আছে, কালো শেরওয়ানির কলার উঁচু, চোখে মুখে সেই চিরচেনা কাঠিন্য। মনে হচ্ছে সে কোনো বিয়ের অনুষ্ঠানে নয়, বরং শত্রু মারতে বেরিয়েছে। রাকিব আয়নার দিকে তাকিয়ে বলল, তুই এখনো চুপচাপ কেন? আবরার ধীর গলায় বলল। রাকিব হেসে বলল, মনে হচ্ছে আমি ফাঁসির মঞ্চে যাচ্ছি, আর তুই আমার শেষ সাক্ষী। আবরার ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ফাঁসি না, তুই এক নতুন জগতে পা রাখছিস। রাকিব চোখ ছোট ছোট করে বলল। নতুন জগৎ মানে? আবরার গম্ভীর গলায় বলল, বউয়ের সাম্রাজ্য। রাকিব মাথায় হাত দিয়ে বলল। ও বাবা, কেন? এদিকে দরজার বাইরে থেকে জনি আর ইমরান হাসতে হাসতে বলল। জনি যোগ করে বলল, বউয়ের সামনে মাথা নিচু করে দৌড়ায়। সবাই হেসে দিল, কিন্তু আবরার চুপচাপ রইল। রাকিব আবরারের দিকে তাকিয়ে বলল। তুই হাসলি না কেন? আবরার গম্ভীর মুখে বলল, আমার হাসি নির্দিষ্ট কিছু লোকের জন্য সংরক্ষিত। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝছি। আমার বউয়ের সাম্রাজ্যে ঢোকার আগে আমার বন্ধুদের সাম্রাজ্যে বিশৃঙ্খলা হয়ে শুরু হয়েছে। সবাই হাসতে লাগলো। আর ঠিক তখনই খবর এলো জুমার নামাজের সময় হয়ে গেছে। এবার সত্যি সত্যি বর সাজতে হবে।
সবাই বিয়ের হলে বসে আছে। কাজী সাহেব সামনে বসে গম্ভীর মুখে কাগজপত্র গুছিয়ে নিচ্ছেন। রাকিব একপাশে বসে আছে, পাশে আবরার, ইমরান আর জনি। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, বর তাহসিন রাকিব, আপনি কি ফাউজিয়া ফারিয়াকে মহারানা হিসেবে ৫ লক্ষ টাকা কবুল করেন? রাকিবের হঠাৎ গলা শুকিয়ে গেল। সে ইমরানের দিকে তাকালো। ইমরান আবার জনির দিকে তাকালো। জনি চোখ ছোট করে ফিসফিস করে বলল। ভাই এত টাকা দিয়ে কি করবে? আবরার ঠান্ডা চোখে তাকিয়ে বলল। যেটাই করুক আগে কবুল বলুক। রাকিব ঢোক গিলে বলল। কি কবুল? কাজী সাহেব ভ্রু উঁচু করে বললেন। আরও ৩ বার স্পষ্ট করে বলুন। রাকিব দ্রুত বলল। কবুল কবুল কবুল। পাশ থেকে জনি ফিসফিস করে বলল। ভাই মনে হলো পুলিশের সামনে জবানবন্দি দিচ্ছিস। সবাই হাসতে লাগলো, কিন্তু আবরার মুখ শক্ত করে বলল। তোমাদের সিরিয়াস হতে বলছি। এদিকে ফারিহা আতিয়ার পাশে বসে আছে। আতিয়া উত্তেজিত গলায় বলল। দোস্ত, মনে রাখিস একবার কবুল বলার পর আর পিছু হটার সুযোগ নেই। ফারিয়া হালকা শ্বাস ফেলে বলল। তুই আমার নার্ভাসনেস আরো বাড়িয়ে দিচ্ছিস। কাজী সাহেব এবার ফারিয়ার দিকে তাকিয়ে বললেন। কন্যা ফাউজিয়া ফারিহা, আপনি কি তাহসিন রাকিবকে মহারানা ৫ লক্ষ টাকায় কবুল করেন? ফারিয়া এক মুহূর্ত চুপ করে রইল। আতিয়ার পাশ থেকে ফিসফিস করে বলল। বিয়ে না করলে ৫ লক্ষ টাকা পাবি না। ঠিক চিন্তা করিস না, ঠিক চিন্তা করে বলিস। ফারিয়া একগাল হাসি দিয়ে দ্রুত বলল। কবুল। জনি বাইরে থেকে চিৎকার করে বলল। অফিসিয়ালি রাকিব ভাই শেষ। সবাই হাসিতে ফেটে পড়ল, আর রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল। এখন থেকে মনে হয় সত্যিই সরকারি মাল হয়ে গেলাম। বিয়ের সব প্রতিক্রিয়া শেষ। এখন সবাই মিষ্টি মুখ করাচ্ছে। আতিয়া ফারিয়ার কানে কানে বলল। শুনেছিস, নতুন বউয়ের প্রথম কথাই নাকি বরকে শাসনের ইঙ্গিত দেয়। ফারিয়া মুচকি হেসে রাকিবের দিকে তাকিয়ে বলল। তো আমি কি প্রথমেই বলবো? দেখো, মোহরানার টাকা সময় মতো পরিশোধ করতে হবে কিন্তু। রাকিব আতকে উঠে বলল। আমার তো মনে হচ্ছে আমি শুধু বিয়ে করিনি, সাথে একটা ইএমআই লোনও নিয়ে নিলাম। সবাই আবার হেসে উঠল। আর এভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে রাকিব আর ফারিয়ার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ঘন অন্ধকার, শুধু এক কোণে একটি মাত্র ল্যাম্প জ্বলছে, যার হালকা আলোয় আবছা হয়ে দেখা যাচ্ছে ধুলো জমা মেঝে। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হয় এমন এক পরিবেশ। আতিয়া ধীরে ধীরে চোখ খুলল। মাথাটা ঝিমঝিম করছে। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। একটা পুরনো গুদামের মতো জায়গা, দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, একপাশে একটা লোহার দরজা। ঠিক তখনই পায়ের ভারী শব্দ শোনা গেল। আবরার কালো পোশাক, গাঢ় চোখের চাহনি, ঠোঁটে সামান্য এক ব্যঙ্গাত্মক হাসি। সে ধীর পায়ে এগিয়ে এসে আতিয়ার সামনে দাঁড়ালো। জেগে উঠেছ? আতিয়া দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পা কাঁপছিল। ভয়, উদ্বেগ আর একরাশ প্রশ্ন তার চোখে মুখে। আমাকে এখানে কেন এনেছেন? আতিয়ার কণ্ঠ কাঁপছিল, তবে তাতেও এক ধরনের দৃঢ়তা ছিল। আবরার একটু মাথা কাত করে বলল। তোমাকে কিছু দেখানোর জন্য। সে হাত উঁচু করল। ঠিক তখনই অন্ধকারের এক পাশ থেকে কেউ একজন গোঙানোর শব্দ করল। আতিয়া দৌড়ে গিয়ে দেখল তার বাবা সাদমান, চেহারে বাঁধা, মুখে রক্তের দাগ, চোখ মুখ ক্লান্ত। আতিয়া আতকে উঠে চিৎকার করে উঠল। আব্বু। সাদমান চোখ তুলে তাকালো। তার কণ্ঠ ফিসফিস করে বের হলো। আতিয়া, আম্মু তুমি এখানে কেন? আতিয়া আবরারের দিকে তাকিয়ে ফুঁসে উঠল। আপনি এটা কি করেছেন? আমার বাবাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? আবরার ধীরে ধীরে কাছে এসে বলল। কারণ সত্য জানতে হলে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আতিয়া চোখ সরু করে বলল। আবরার সামনে এসে গভীর কণ্ঠে বলল। তোমার বাবা সেই মানুষ যে আমার পরিবার ধ্বংসের পেছনে দায়ী। আজকে তুমি শুধু মেয়ে নও, তুমি একজন সাক্ষীও। আতিয়া হতবাক। সে কিছু বলার আগেই আবরার ঠান্ডা চোখে তাকিয়ে বলল। এখন প্রশ্ন একটাই, তুমি কাকে বিশ্বাস করবে, তোমার বাবাকে নাকি সত্যকে? ঘরের বাতাস আরও ভারী হয়ে গেল। আতিয়া তাকিয়ে রইল একদিকে তার বাবার দিকে, অন্যদিকে আবরারের কঠিন চাহনির দিকে। এই রাত যে তাদের জীবন চিরতরে বদলে দেবে, সেটা হয়তো কেউই জানত না। আতিয়া ঘরের কোণে দাঁড়িয়েছিল। তার মাথায় নানা চিন্তা একসঙ্গে ছুটছিল। আবরারের কথাগুলো যেন তার মাথায় গুনগুন করে বাজছিল। তুমি কাকে বিশ্বাস করবে, তোমার বাবাকে নাকি সত্যকে? এই প্রশ্নের উত্তরের জন্য সে নিজেও প্রস্তুত ছিল না।
আবরার সেই আগের মতো ঠান্ডা চোখে তাকিয়ে একবার সামনে এগিয়ে আসলো। তার কণ্ঠ ছিল কঠিন, কিন্তু একটু কোমলতা ছিল, যেন সে কাউকে বোঝানোর চেষ্টা করছিল। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন হবে, কিন্তু এই কথাগুলো আমাকে বলতেই হবে। আতিয়া তখন মৃদু হেসে একটু বিরক্তিতে বলল, কি বলছেন নির্জীব মানুষ? আবার কি জটিলতা? আপনি কি আমাকে ভয় দেখাতে চাচ্ছেন? আবরার একবার সামনে এগিয়ে নরম কণ্ঠে বলল, না, আমি ভয় দেখাচ্ছি না, আমি শুধু সত্যি বলতে চাই। তোমার বাবা সাদমান আসলেই তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ। আতিয়ার চোখে অবিশ্বাস ভর করে, তার ঠোঁটে কাঁপুনি জ্বলে। কি বলছেন নির্জীব মানুষ? আমার বাবা এমন কিছু করতে পারে? কিন্তু আবরার এক সেকেন্ড চুপ থেকে তার কথায় গভীরতা আনলো। হ্যাঁ, সে সত্যি এমন কিছু করতে পারে। সাদমান একজন কৌশলী মানুষ। তুমি কি জানো, সে আমাকে খুন করার নির্দেশ দিয়েছিল। সে আমাকে শেষ করতে চেয়েছিল। তুমি বিশ্বাস করো কি? তারপরেও আমি এখানে দাঁড়িয়ে আছি। আতিয়া স্তব্ধ হয়ে গেল। তার বুকের মধ্যে এক অজানা চাপ অনুভব করছিল। তার চোখে কেবল আবরারের কথা ও সাদমানের বিশ্বাসের মধ্যে ভীষণ দ্বন্দ্ব দেখা দিল। কেন কেন আপনি এসব বলছেন? আতিয়া এবার কাঁপতে কাঁপতে বলল, আপনি আমাকে কেন এত কিছু বলছেন? আমার বাবা কি সত্যি এমন কিছু করতে পারে? আবরার তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হাতিয়া, আমি জানি এটা তোমার জন্য কতটা কঠিন, তবে তোমার বাবা যে রক্তের মধ্যে ডুবে গেছে সেটা তুমি আর আমার থেকে ভালো জানো। সে মানুষের জীবন নিয়ে খেলে, তুমি বুঝতে পারছো? আতিয়া চুপ, তার চোখে অশ্রু জমে উঠেছিল। সে কোথাও যেতে পারছিল না। তার সমস্ত বিশ্বাস ও আত্মবিশ্বাস যেন ভেঙে পড়েছিল। আবরার কিছুটা এগিয়ে এসে আতিয়ার হাতে হাত রেখে বলল, তুমি জানো আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আমি তোমাকে সত্যি বলছি, না হলে কখনোই সব বলতাম না। তোমার বাবার কাছে এটা জানলে সে তোমাকে আর আমাকে কোনোদিনও মাফ করবে না, ক্ষমা করবে না। কিন্তু আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত, কারণ আমি জানি তুমি সত্যি জানতে চাও। আতিয়া কিছুক্ষণ চুপ থাকলো। তার হৃদয়ের মধ্যে একটা তীব্র যুদ্ধ চলছিল। তবে সে মনে মনে ঠিক করল, তার সামনে একমাত্র পথ সত্যিকারের সত্যকে জানতে চাওয়া। আমি জানি নির্জীব মানুষ, আমি আপনার কথা শুনতে প্রস্তুত। তাদের দুজনের চোখে তখন এক অদ্ভুত প্রতিজ্ঞা। এই রাত, যে রাত তাদের জীবন চিরতরে বদলে দিতে চলেছে, সেটাই তাদের পরবর্তী পথের সূচনা। ফারিহা বিছানায় শুয়ে একে অপরকে কিছুটা দূরত্ব রেখে চোখ বন্ধ করে ভাবছিল। হঠাৎ কিছুটা রুড হয়ে সে বলল, আপনি আমাকে কেন বিয়ে করলেন রাকিব? রাকিব গম্ভীরভাবে এক সেকেন্ডের জন্য তার দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে ঠান্ডা কণ্ঠে বলল, এইটা তো জটিল প্রশ্ন মিস ফারিহা, তুমি কেন জানতে চাও? ফারিহা একটু বিরক্ত হয়ে বলল, আমি জানি আপনি খুব সিরিয়াস, কিন্তু আপনি যদি একটু সোজা কথা বলেন তাহলে মন্দ হবে না। রাকিব নিঃশব্দে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, বিয়ে একটা ফর্মালিটি ফারিহা, কখনো কখনো সেটা করতে হয় কিছু কারণে। তুমি যদি জানতে চাও তাহলে আমাকে কিছু সময় দাও, সব কিছু একদিন নিজে বুঝবে। ফারিহা একটু চুপ থেকে বলল, আমার তো মনে হয় আপনি সোজা কিছু বলবেন না, সবসময় শুধু সময়ের কথা বলেন। রাকিব খুব শান্তভাবে উত্তর দিল, শুধু সময় নেই ফারিহা, কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়, তুমি বুঝতে পারবে। ফারিহা এটা শুনে মাথা ঘুরিয়ে রাকিবকে বলল, তবে আপনি যদি নিজেই কিছু স্পষ্ট না করেন আমি জানবো কি করে? রাকিব হালকা হেসে বলল, সময় তো ফারিহা, তুমি নিজে জানবে, সব কিছু পরিষ্কার হবে। ফারিহা অথচ একটু নরম সুরে বলল, ঠিক আছে, তবে আমি কিন্তু আপনার সঙ্গে এ নিয়ে কথা শেষ করতে চাই। রাকিব আর কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। আবরারের কাছ থেকে সব সত্যি আর কল রেকর্ড ভিডিওটা দেখে আতিয়ার যেন পা থেকে মাটি সরে গেল। সে কল্পনাও করতে পারেনি তার আব্বু তার এমন ক্ষতি করবে, নিজের মেয়েকে বিধবা বানাবে। আতিয়ার এবার মাথা চক্কর দিয়ে উঠল। সে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই আবরার ধরে ফেলল তাকে। আতিয়া আধো আধো চোখ খুলে তার আব্বুর দিকে তাকালো। মিস্টার সাদমান কোনো কথা বলতে পারছে না, কারণ আবরার তার মুখ বেঁধে রেখেছে। এখন শুধু ছোটাছুটি করছে আর মাথা এপাশ ওপাশে নাড়াচ্ছে। আতিয়া কাঁপা কাঁপা গলায় তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, এমন কেন করছিলে আব্বু? তুমি আমার স্বামীকেও খুন করতে চাচ্ছিলে কেন? আমার এমন ক্ষতি কেন করতে চাচ্ছিলে আব্বু? আসলেই কি তুমি আমাকে ভালোবাসো? আতিয়া এই কথাটুকু বলে থামল। আর তার কথা বলতে ইচ্ছে করছে না, ভেতরে সব তিক্ততায় ভরে গেছে। মুখ থেকে কথা বেরিয়ে আসে না, মাথাটা ঝিম ধরে আছে। আতিয়া নিভু নিভু চোখে তার আব্বুর দিকে তাকিয়ে বলল, অনেক ভালোবাসি আব্বু তোমাকে, কিন্তু
আর পারল না কোনো কথা বলতে। আবরারের বুকে ঢলে পড়ল। আবরার আতিয়াকে শক্ত হাতে চেপে ধরল, তারপর বাঁচা কোলে তুলে নিল। আবরার একবার মিস্টার সাদমানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, শ্বশুর আব্বা, আমার বাচ্চা বউয়ের পারমিশন নেওয়াও শেষ, এখন খেলতে বাকি। আর একটু থাকেন, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারের কাছে যাই, তারপর আপনার পালা। আল্লাহ হাফেজ শ্বশুর আব্বা। এই বলে আবরার অন্ধকার রুম থেকে বেরিয়ে গেল। সে নিজের গাড়িতে উঠে বসল। তারপর আরিফকে বলল, ইফ দ্রুত গাড়ি চালা, তোর ভাবি অজ্ঞান হয়ে গেছে, কুইক। আরিফ আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে চলল হাসপাতালের উদ্দেশ্যে। ২০ মিনিট ড্রাইভ করার পরে গাড়ি এসে থামলো হাসপাতালে। আবরার আতিয়াকে কোলে নিয়ে বাহিরে আসলো। তারপর হাসপাতালের ভিতরে ঢুকলো। আবরারের পরিচিত হওয়ায় সবাই আবরারকে দেখে ছুটে আসলো। ও কারোর সাথে কোনো কথা না বলে সোজা আতিয়াকে নিয়ে হাসপাতালের এক রুমে নিয়ে গেল। সেখানে বেডে আতিয়াকে শুইয়ে দিয়ে আবরার আরিফকে বলল ডাক্তার ডাকতে। ডাক্তার এসে আতিয়াকে চেক আপ করলো। তারপর কিছু পরীক্ষা করতে দিল। একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে আবরারের উদ্দেশ্যে বলল, মিস্টার আবরার, তেমন কিছু হয়নি, বেশি টেনশনে ছিল তাই এমন হয়েছে। ডোন্ট ওয়ারি, এক্ষুনি জ্ঞান ফিরবে। আর হ্যাঁ, রিপোর্টগুলো 2 দিন পর কাউকে পাঠিয়ে নিয়ে যাবেন। ওকে। ডাক্তার আবরারের সাথে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে গেল। আবরার আতিয়াকে আবারও পাজা কোলে তুলে নিল। আরিফ বলল, আরিফকে কথা শেষ করতে না দিয়ে আবরার আতিয়াকে নিয়ে যেতে যেতে বলল, বাচ্চা বউ তাড়াতাড়ি উঠে পড়ো, আমার রোমান্টিকতা উতলে পড়ছে, এখন অ্যাপ্লাই না করলে আমি শান্তি পাচ্ছি না। আবরারের এমন কথা শুনে আরিফ মাথা নিচু করে নিয়ে বিড়বিড় করে বলল। আরিফের কথা তেমন একটা শুনতে না পেলেও আবরার ভ্রু কুঁচকে বলল। আরিফ দুপাশে মাথা নাড়িয়ে বলল। আরিফ গিয়ে তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসলো। আবরারও ব্যাক সিটে বসলো আতিয়াকে কোলে নিয়ে। তারপর আরিফের উদ্দেশ্যে বলল। আরিফও গেস্ট হাউসের উদ্দেশ্যে গাড়ি বাড়ালো। গভীর রাত, চারিপাশ নিস্তব্ধ, সময় যেন থমকে গেছে। বাতাস ভারী হয়ে আছে নিস্তব্ধতার বোঝায়। জানালার ওপারে কালো আকাশ ছড়িয়ে থাকা কয়েকটি নিহিত তারা। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ম্রিয়মান, তার নিচে দীর্ঘছায়া পড়ে আছে। কখনো দূরে কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়, কখনো বা বাতাসের মৃদু শীষ। ঝিঝি পোকার একটানা ডাকের মাঝে হঠাৎ নেমে আসে নিখুঁত নীরবতা, যেন রাত নিজেই শ্বাস ধরে আছে। সময়ের ভারে ক্লান্ত ঘড়ির কাঁটা ধীর গতিতে এগিয়ে চলে। চারপাশে সবকিছু নিস্তব্ধ, অথচ কোথাও যেন কোনো এক অদৃশ্য সত্তা লুকিয়ে রয়েছে গভীর অন্ধকারের অতলে। আবরার আতিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে রুমের উদ্দেশ্যে যাচ্ছে। আতিয়ার এখনও জ্ঞান ফেরেনি। আবরার রুমের দরজার সামনে এসে আতিয়াকে কোল থেকে নামিয়ে জড়িয়ে রাখলো। এক হাত দিয়ে আর অন্য হাতে পাসওয়ার্ড টাইপ করলো। পাসওয়ার্ড টাইপ শেষ হতেই দরজা খুলে গেল। আবরার আতিয়াকে আবারও কোলে নিল। তারপর রুমে ঢুকে বেডে শুয়ে দিল। আবরার আতিয়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে হিসিয়ে বলল। আবরার এবার তার রুমের বারান্দায় চলে গেল। আবরার বারান্দায় পা দিতেই সামনে সুইমিং পুলে শান্ত নীল জল চোখে পড়ল। পুলটা বারান্দার একদম সাথে লাগানো, যেন দরজা খুললে স্বচ্ছ পানির রাজ্য শুরু। আধুনিক ডিজাইনের এই ইনফিনিটি পুলটাকে রাতের আলো পড়ায় পানির ওপর রূপলি ঝলক ফুটে উঠেছে। পুলের কিনারায় কালো মার্বেলের স্ল্যাব বসানো, যেখানে বসে আরাম করে পা ডুবিয়ে রাখা যায়। পানির উপর ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, তার সঙ্গে বাতাসের মৃদু শীতল পরশ আবরারের শরীর ছুঁয়ে যাচ্ছে। আবরার পুলের কিনারায় গিয়ে একটা সিগারেট ধরালো। সুইমিং পুলের স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে সিগারেটের টান বসালো। 2-3 টান দিতেই হুট করেই কেউ পেছন থেকে বলে উঠল, নির্জীব মানুষ, আপনি সিগারেট খান? আবরার সিগারেট হাতে নিয়ে পেছন ফিরে দেখে আতিয়া দাঁড়িয়ে আছে। গায়ে কোনো ওড়না নেই, চুলগুলো এলোমেলো করা। চোখ দুটো এখনও যেন বুঝে আসছে, তবুও চোখ টেনে টেনে রেখেছে। আবরারকে কোনো কথা বলতে না দেখে আতিয়া আস্তে আস্তে আবরারের কাছে হেঁটে আসলো। আবরার এখনও সিগারেট হাতে ধরে আছে। আতিয়া আবরারের কাছে এসে নাক চেপে ধরে বলল, এই যে আপনি সিগারেট খান, ছি, ফেলান তাড়াতাড়ি, আমার দম বন্ধ হয়ে আসছে। আবরার একবার হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে নিল, তারপর আবারও আতিয়ার দিকে তাকালো। তারপর একটা বাঁকা হাসি দিয়ে আবরার সিগারেটটা ঠোঁটে ধরে আরেক টান দিয়ে সিগারেট ফেলে দিল। তারপর আতিয়াকে এক ঝটকায় নিজের কাছে টানলো।
আতিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল আর সিগারেটের ধোঁয়া আবরার সব আতিয়ার মুখে ঢুকিয়ে দিল। এত তাড়াতাড়ি সব হলো যে আতিয়া কিছু বুঝতে পারল না। পরে ধোঁয়া মুখের ভিতরে ঢুকতেই আতিয়ার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। ও ছোটাছুটি শুরু করলো। আবরার আতিয়াকে শক্ত করে চেপে ধরে তার অধরে স্বাদ নিতে থাকলো। কিছু সময় পরে আবরার আতিয়াকে ছেড়ে দিল। আতিয়া ছাড়া পেতেই কেশে উঠল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আবরার আতিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বলতে হবে তোমার ঠোঁটের টেস্ট দারুণ, প্রত্যেকবারই আলাদা স্বাদ পাই। আতিয়া রাগী চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, বজ্জাত মাফিয়া নির্জীব মানুষ, আপনি একদম ভালো না। দেখবেন আপনার কোনো দিন বিয়ে হবে না। আতিয়ার কথা শুনে আবরার হাসকি স্বরে বলল। আমার তো বিয়ে হয়ে গেছে ঘরওয়ালি। আতিয়া এবার ভেবাচাকা খেয়ে গেল। নিজের কথাই নিজে ফেঁসে গেল। তাই সে বলল, এইটাই প্রবলেম, কেন যে বিয়ে করতে গেলাম এই নির্জীব মানুষটাকে। বলে আতিয়া চলে যেতে নিলেই মার্বেলে বেকায়দায় পা পড়তে স্লিপ কেটে পুলে পড়তে নিলেই আতিয়া ব্যালেন্স রাখতে আবরারের হাত ধরল। আবরার মূলত আতিয়ার পানে তাকিয়েছিল। হুট করে হাতে টান পড়ায় নিজের ব্যালেন্স রাখতে না পেরে আতিয়াকে সাথে নিয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে গেল। আবরার পানির ভেতর থেকে মাথা তুলে দাঁড়ালো। সুইমিং পুলের পানি তার বুকের একটু নিচে, যার দরুন আতিয়াও পানি থেকে মাথা তুলে দাঁড়াতে পারছে ভালোভাবে। সুইমিং পুলের পানি আতিয়ার বুক সমান। আবরার মুখ থেকে হাত দিয়ে পানি সরাতে সরাতে বলল, কি ব্যাপার, গোসল করতে এত মন চাচ্ছে যে আমাকে সাথে নিয়ে নামলে? আমাকে বললে তো আমি কারণ দিয়ে দিতাম গোসল করার নয়। আবরার বাকি কথা আর বলতে পারল না। সে আতিয়ার দিকে তাকাতেই একদম ঘোর লেগে গেল। আতিয়ার নিজের চুল ঠিক করছে, মুখে সব পানি ফোঁটা ফোঁটা হয়ে আছে, গায়ে কোনো ওড়না ছিল না, তাই এই সুইমিং পুলের পানিতে আতিয়ার মেয়েলি সর্বাঙ্গ আরও বেশি ফুটে পড়ছে। আতিয়ার চুল থেকে পানি চুইয়ে চুইয়ে মুখ গলা বেয়ে নামছে। আতিয়ার এই লুক দেখে আবরার ঘোরের মধ্যে চলে গেল। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। আতিয়া এবার আবরারের দিকে তাকালো, যে ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আতিয়া আবরারের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে মাফিয়া নির্জীব মানুষ, এভাবে কি দেখছেন? আর কি যেন বলছিলেন? আবরারের কোনো হুঁশ নেই। সে এক দৃষ্টিতে আতিয়ার পানে তাকিয়ে আতিয়া এবার আবরারের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই নির্জীব মানুষ। আতিয়ার ধাক্কা খেয়ে আবরারের হুঁশ আসলো। সে আতিয়ার দিকে তাকালো। আতিয়া বলল, এইভাবে কি দেখছেন? আতিয়াকে আর কথা শেষ করতে না দিয়ে আবরার আতিয়ার নরম অধরে নিজের শুষ্ক অধর যাতে পানি লেগে আছে সেইভাবেই ডুবিয়ে দিল। আবরার আতিয়াকে পানির মধ্যে নিজের একদম কাছে টেনে আনলো। তারপর আতিয়ার মুখে দু হাত রেখে হালকা নিচু হয়ে আতিয়ার অধরে গভীর চুম্বন দিতে লাগলো। আতিয়া আবরারের বেসামাল হাতের ছোঁয়া আর এমন চুম্বনে শিহরিত হয়ে গেল। সেও আবরারের এমন বেসামাল ভালোবাসায় যোগ দিল। আবেশে চোখ বন্ধ করে নিল। আতিয়া থেকে রেসপন্স পেতেই আবরার আরও উন্মাদ হয়ে গেল। আবরার আতিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবালো। আতিয়া চোখ খিচে বন্ধ করে রাখলো। আবরারের শার্টের গলার চেপে ধরল। আবরার আতিয়ার গলায় জোরে কামড় দিল। আতিয়া ব্যথা সহ্য করতে ঠোঁট কামড়ালো। আবরার আতিয়ার গলায় ছোট ছোট চুমু দিতে লাগলো। তারপর আতিয়ার কপালের সাথে নিজের কপাল থেকে শীতল কণ্ঠে হিসিয়ে বলল, ডু ইউ লাইক দিস পজিশন ইন দ্য সুইমিং পুল জান? আবরারের লজ্জাজনক কথায় আতিয়ার কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। আতিয়া আবরারের বুকে একটা ঘুষি দিয়ে বলল, নির্লজ্জ মাফিয়া নির্জীব মানুষ, কি বলছেন এসব? চুপ। আবরার মুচকি হেসে বলল, কেন পজিশন পছন্দ হচ্ছে না? আতিয়ার এইবার মনে হচ্ছে যেন মাটিটা ফাঁক হয়ে যাক আর ও ঢুকে পড়ুক সেখানে। আতিয়া বলল, করুন। সত্যি চুপ করব? হ্যাঁ, একদম। আচ্ছা। বলে আবরার আর কোনো কথা না বলে আতিয়াকে পেছনে ঘোরালো। আতিয়ার পিঠ এসে ঠেকলো আবরারের বুকে। আতিয়ার কামিজের ভেতর দিয়ে আবরারের হাত ঢুকিয়ে দিল। আতিয়া আবরারের ছোঁয়াতেই কেঁপে উঠল। আবরার আতিয়ার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে মুখ দিল, সাথে তার উদরের নখ দিয়ে খামচি দিল। আতিয়া নিজের কামিজ খামছে ধরল। আবরার আতিয়ার ঘাড় থেকে মুখ তুলে কামিজের ফিতা ধরে টান দিল। আতিয়া নরম স্বরে বলল, মাফিয়া নির্জীব মানুষ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আতিয়ার কথা শুনে আবরার কোনো রেসপন্স দেয় না। আতিয়া কোনো উত্তর না পেয়ে আবারও বলল, কিছু বলছেন না যে? নির্জীব মানুষ, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বাসেন না? আবরার এইবার বলল, না, বাসি না। আতিয়া ভ্রু কুঁচকে বলল, তাহলে এসব কি ভালোবাসেন না? যেহেতু এভাবে কাছে আসছেন কেন?
আবরার আতিয়ার জামার হাতা খুলে নামিয়ে সেখানে জোরে চুমু দিল, তারপর বলল, ভালোবাসা কি আমি বুঝি না, কিন্তু এতটুকু বুঝি যে তোকে আমার চাই। তুই আমার আসক্তি। তোকে ছাড়া আমার একটা দিন রাত কাটে না। তোকে যদি একদিন না দেখি আমার দম বন্ধ লাগে। তুই আমার অভ্যেসে পরিণত হয়েছিস। তুই আমার আসক্তি, কোনো ভালোবাসা না। আবরারের এমন কথা শুনে আতিয়া আবেশে চোখ বন্ধ করে নিল। সে উত্তর পেয়েছে, কিন্তু বেড়া মুখ থেকে সরাসরি বলবে না ভালোবাসি, এটাই। আবরার আতিয়াকে নিজের দিকে ঘুরিয়ে আনলো, আতিয়ার গলায় চুমু দিল। আস্তে আস্তে আরো গভীরে যেতে লাগলো, ঘনিষ্ঠতা বাড়তে লাগলো তাদের মধ্যে। রাত যত আরো গভীর হচ্ছে, দুজন আরো কাছে আসছে, ভালোবাসার সাগরে পাড়ি জমাচ্ছে, ডুব দিচ্ছে ভালোবাসার সাগরে শত শতবার। ভোরের আলো ধীরে ধীরে পূর্ব আকাশে উকি দিচ্ছে। কালচে নীল আকাশের কোণে গাঢ় কমলা রং মিশে এক মোহনীয় আভা ছড়াচ্ছে। শিশির ভেজা পাতার উপর সূর্যের প্রথম কিরণ পড়তেই তারা চকচক করে উঠল, যেন কোনো অদৃশ্য শিল্পীর প্রকৃতিতে ক্যানভাসে রঙের ছোঁয়া দিয়েছে। পাখিরা আলতো করে ডানা ঝাপটে নতুন দিনের আগমনী সুর তুলছে। চারপাশে এক শান্ত আবেশ, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে আসা এক প্রশান্তিময় সকাল। আতিয়া নামাজ পড়ে আর ঘুমোয়নি, সে বসে কোরআন তেলাওয়াত করছিল। এখন বাজে সকাল 7:20। আতিয়া বেডে গিয়ে বসলো, আবরার এখনো ঘুমিয়ে আছে। আতিয়া গিয়ে আবরারের গায়ে হাত দিয়ে বলল, এই যে মাফিয়া নির্জীব মানুষ, উঠবেন না, বাসায় যাব। উঠবেন না, বাসায় যাব তো। আবরার ঘুমো ঘুমো কণ্ঠে বলল। হুম। আতিয়া কপাল কুঁচকে বলল, কি? আমি সেই কালকে রাতে অজ্ঞান হয়েছি না? ভুল। আপনি আমাকে সেই বিয়ের আসরে অজ্ঞান করে নিয়ে আসছেন। একটুখানি জ্ঞান আসছিল, আবারও জ্ঞান হারাইছি। এতক্ষণ আমি না খাওয়া, আমার ক্ষুধা লাগছে প্রচুর। আমি বাসায় যাব, ওঠেন তাড়াতাড়ি। আবরার এইবার বলল, খাবার দেখো নিচে আছে, ফ্রিজে ঢোকানো। শুধু একটু গরম করো, তারপর খেয়ে নাও। আপনি খাবেন না? না, আমি ব্ল্যাক কফি খাবো, 1 কাপ। আতিয়া বেড থেকে নেমে যেতে যেতে বলল, আচ্ছা, আমি তৈরি করে আনছি। এই বলে আতিয়া রুম থেকে বেরিয়ে গেল কিচেন রুমের উদ্দেশ্যে। আতিয়া কিচেন রুমে এসে ফ্রিজ খুলে দেখে 1 প্যাকেট বিরিয়ানি রাখা। আতিয়া সেটা বাহির করে গরম করতে বসালো। আবরার এখনো ওঠেনি, তাই ও আগে খেয়ে নেবে, তারপর আবরারের জন্য কফি নিয়ে যাবে। আতিয়া গরম করা খাবার খেয়ে ব্ল্যাক কফি বানালো, তারপর কাপে করে সেটা নিয়ে গেল রুমের উদ্দেশ্যে। আবরার এতক্ষণে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। আতিয়া চলে যাওয়ার পরপরই আবরারের ফোনে জরুরি কল আসে অফিস থেকে, তাই সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। আতিয়া রবি এসে দেখে আবরার চুল সেট আপ করছে। আতিয়া কফি নিয়ে আবরারের কাছে দিয়ে বলল, এই নেন আপনার কফি। আবরার কফির কাপ হাতে নিয়ে সেটায় এক চুমুক দিয়ে বেডের দিকে ইশারা করে আতিয়ার উদ্দেশ্যে বলল, ওইখানে একটা শাড়ি রাখা আছে, তাড়াতাড়ি এই কাপড় চেঞ্জ করে পরে ফেলো, আমরা বাসায় যাব, কুইক। আচ্ছা। আবরার এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কফির কাপ নিয়ে ফোন স্ক্রল করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আতিয়া দরজা লাগিয়ে বেডের কাছে এসে দেখে নেভি ব্লু রঙের শাড়ি, সাথে ব্লাউজ আর পেটিকোট আছে। আতিয়া নিজেই শাড়ি পরতে পারে, তাই কোনো সমস্যা হলো না। আতিয়া শাড়ি পরে আয়নার সামনে গেল, তারপর চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে নিল, ছেড়ে রাখলো। মুখে হালকা প্রসাধন, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, চোখে গাঢ় কাজল আর কালো ছোট্ট টিপ কপালে দিল। ব্যাস, আতিয়া আর এবার নিজেকে আয়নায় ভালোভাবে দেখে রুম থেকে বেরিয়ে গেল। আতিয়া রুম থেকে বেরিয়ে আবরারকে কোথাও পায় না। আতিয়া ভাবলো হয়তো বাইরে চলে গেছে, তাই সেও সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, তারপর বাইরে বেরিয়ে গেল। আতিয়া গেটের বাইরে তাকিয়ে দেখে আবরার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আতিয়া মুচকি হেসে আবরারের দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই আতিয়ার শাড়ির কুচি একটু ঘেটে গেল, তাই সে শাড়ির কুচি ঠিক করতে করতে আবরারের দিকে যাচ্ছে। আর ঠিক তখনই কেউ গেয়ে উঠল, छूटे आना छूटे मुझसे रंग तेरा डोलना, एक तेरे वाजो दूजा मेरा कोई मोल ना, बोलना माही बोलना, बोलना माही बोलना। কারোর গানের গলা শুনে আতিয়া মাথা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে আবরার গান গাচ্ছে। আতিয়া ভ্রুকুচকে কিছু না বুঝে পেছনে ঘুরে দেখে এক মেয়ে হেঁটে আসছে এই দিক দিয়ে, আর মেয়েটা আবরারের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসে। এটা দেখে আতিয়া রাগে কটমট করতে লাগলো।
মেয়েটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা সেখান থেকে চলে যেতেই আতিয়া রাগে ফুঁসতে ফুঁসতে আবরারের কাছে এসে বলল, ভালো, খুব ভালো। থামলেন কেন? আরো গান? কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, মনে পড়েছে, মাহি। তাই তো মাহি গান, আরো গান আছে। গান? আতিয়ার কথায় কোনো মানে বুঝতে পারল না আবরার। সে তো আতিয়াকে দেখেই গানটা গেয়ে উঠল। আতিয়া যখন শাড়ির কুচি ঠিক করতে করতে তার দিকে এগিয়ে আসছিল, তখন আবরারের চোখ আতিয়ার দিকে যায় আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার বাচ্চা বউয়ের দিকে। আর এই গানটা মাথায় আসছিল বারবার, তাই তো গেয়ে ফেলল। কিন্তু আতিয়া কি বলছে কিছুই বুঝতে পারছে না, তাই সে বলল, কি যা তা বলছো? আতিয়ার রাগে গজগজ করতে করতে বলল, হ্যাঁ, এখন তো আমার কথা যা তা মনে হবে, তাই তো? ওই মাহির কথা মধু মনে হবে। আতিয়ার এমন কথা শুনে আবরার ধমকে সুরে বলল। এই মেয়ে চুপ, কি মাহি মাহি করছো? আতিয়া নাকা কান্না করে বলল, হ্যাঁ, এখন তো আমাকে ধমক দেবেন আর ওই মাহিকে আদর করবেন। ভালো, খুব ভালো। যান, আপনার মাহির কাছে যান। আবরার এবার জোরে ধমক দিয়ে বলল, আর একবার যদি ফালতু কথা বলেছো মেয়ে, তাহলে সোজা উপরে যাওয়ার টিকিট কেটে দেবো। গাড়িতে উঠে বসো। এই বলে আবরার গাড়ির দরজা খুলে দিল। আতিয়া নাকা কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসলো। এই মেয়ে, এক্ষুনি কান্না থামাও। একটা সাউন্ড যদি আমি পেয়েছি, তাহলে আমার রিভলভারের সব কয়টা গুলি তোমার পেটে চালান করব, বুঝতে পেরেছো? আবরার গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আতিয়ার ফ্যাস ফ্যাস কান্না দেখে আবরার আবারও ধমক দিয়ে বলল। আবরারের কথা শুনে আতিয়া চুপ হয়ে গেল। আর কোনো আওয়াজ করল না, বলা যায় না মাফিয়া বলে কথা। যদি সত্যি গুলি চালান করে দেয় ওর পেটে, তখন না বাবা, ওর দরকার নেই। এখন পরে দেখা যাবে, এখন চুপ থাকাই ভালো। আতিয়া আর কোনো শব্দ করল না, সাথে আবরারও আর কোনো আগ বাড়িয়ে কথা বলল না। আবরার গাড়ি নিয়ে সোজা বাসায় আসলো। তারপর আতিয়াকে নামিয়ে দিয়ে আবারও গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে আতিয়াও গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে বাড়ির ভেতরে চলে গেল। শুভ সকাল মিস ফারিহা। ফারিয়া লাজুক হেসে জবাব দিল। শুভ সকাল রাকিব ভাই। রাকিব ভ্রু কুঁচকে বলল, এখনো ভাই বলবেন নাকি মিস ফারিহা? ফারিয়া জিভে কামড় দিয়ে বলল, না মানে, এটা বলেই অভ্যাস তো, তাই আর কি। আচ্ছা, বাদ দেন। ফারিহা, আমার আব্বু আম্মু যে লন্ডনে থাকে, এটা আপনি জানেন? ফারিয়া মাথা নিচু রেখে জবাব দিল। জানি সব। রাকিব দুষ্টু হেসে বলল, তাই নাকি? হুম। রাকিব এবার মজা বাদ দিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, আমি লন্ডন যাব, সাথে আপনাকেও নিয়ে যাব, আমার আম্মু আব্বুর কাছে। আপনি যাবেন তো আমার সাথে মিস ফারিহা? ফারিয়া এক সেকেন্ড সময় ব্যয় না করে বলল, অবশ্যই যাব। আমার শ্বশুর শাশুড়ি মা কেমন আমি দেখতে যাব। এটা বলার পরে মনে মনে বলল, কত স্বপ্ন ছিল আপনার সাথে বিয়ে করার। আপনার পেছনে কত মেয়ে ঘোরে বিয়ের পরে, যেন সেই শাকচুনিগুলোকে তাড়াতে পারি। আর এখন আমি আপনার বউ, আর আপনি বিদেশ যাবেন আর আমি যাব না? এটা হয় নাকি? মেয়েদের সাথে কথা বলবেন এটা আমি থাকতে? ইম্পসিবল। রাকিব এইবার আবরারের সাথে অফিসে দেখা করার জন্য উঠে যেতে যেতে বলল, আচ্ছা মিস ফারিহা, আমি কাগজপত্র সাথে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে আসছি। একটু পরে ভাবি আর দাদি আসবে, তাদের সাথে গল্প করবেন। আর খেতে লাগলে ফ্রিজ করে দেখবেন, রান্নার তরকারি কাঁচা তরকারি সব আছে, যেটা ভালো মনে হয় নিয়ে খাবেন। আমি এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ফারিয়াও আল্লাহ হাফেজ বলতেই রাকিব চলে গেল নিজ গন্তব্যে। ওই অরিস, ওহ আমার সাথে পাল্টা খেললো, আমাকে মাঝ রাস্তায় নামিয়ে চলে গেল। আর ওই সাদমানও গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারছি এসব আবরারের কাজ। ওকে আমি শেষ করে দিব, ওর জন্য আমার সব প্ল্যান বিলীন হয়ে যাচ্ছে। বলেই মিস্টার আনোয়ার পাশে থাকা টি টেবিলেটা জোরে আছাড় মারল। মিস্টার আনোয়ারের পাশে থাকা সব বডিগার্ড একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কোনো কথা বোঝে না, কারণ সবাই জানে কেউ কথা বললেই এখন তার শেষ দিন হবে। মিস্টার আনোয়ারের সারা শরীর রাগে রিরি করছে। সে আবারও বলল, অরিসকে মেরে ফেলতে হবে। অরিশকে মেরে ফেলতে হবে এটা শোনা মাত্রই সবাই মিস্টার আনোয়ারের দিকে তাকালো। তারা এটা ভাবছে যে কেউ নিজের সন্তানকে কেন মারতে চাইবে। আর অরিশ অনেক কাজ করেছে তার বাবার হয়ে, তাহলে সবাইকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে মিস্টার আনোয়ার বাজখাই গলায় বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা, যা বললাম তাই কর। আমার কালো রাজ্যে আগে আর সন্তান পড়ে, সেই সন্তান যদি কালো রাজ্যের ধ্বংসের কারণ হয়, আমি বাপ নিজের ছেলের গর্দান নেব।
মিস্টার আনোয়ারের কথা শেষ হতেই সবাই আরও ভয় পেয়ে গেল। কি মানুষ কালো রাজ্যের জন্য নিজের ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে? মিস্টার আনোয়ার সবার দিকে তাকিয়ে বলল, অরিসকে মেরে ফেলো আর সাদমানের খোঁজ লাগাও। মিস্টার আনোয়ারের কথা শেষ হতেই সব বডিগার্ড বাড়ি থেকে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই মিস্টার আনোয়ার বলে উঠল, আমার কালো সাম্রাজ্য ধ্বংস করার জন্য তোর ছোট্ট একটা উপহার, শাস্তিময় মৃত্যু। এইটুকু বলেই লোকটি কিটকিটিয়ে হেসে উঠল। রাতের গভীরতা চারিদিকে ছড়িয়ে পড়েছে। পুরো বাড়িটা নিস্তব্ধ, যেন ঘুমিয়ে পড়েছে অন্ধকারের সঙ্গেই। ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে আসছিল, কিন্তু সেই রুমে কোনো আলো নেই, শুধু নিঃশব্দ অন্ধকার আর একরাশ থমথমে পরিবেশ। আবরার ধীর পায়ে রুমের ভেতরে ঢুকল। দরজা খোলার হালকা শব্দে একজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সাদমান। সে 4 দিন ধরে এই রুমে বাঁধা অবস্থায় আছে। প্রথম দিন চিৎকার করেছিল, দ্বিতীয় দিন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল, তৃতীয় দিন থেকে শুধু নিঃশব্দ যন্ত্রণা সয়ে গেছে। এখন সে শুধু নিঃশ্বাস নেয় ধীরে ধীরে। শরীর দুর্বল হয়ে পড়েছে, হাত পা অবশ লাগছে। এই কদিন শুধু পানি পেয়েছে, তাও খুব অল্প। আবরার সামনে গিয়ে দাঁড়ালো, চোখে কোনো অনুভূতি নেই, ঠান্ডা নির্লিপ্ত। কেমন আছেন শ্বশুর আব্বা? সাদমান কোনো উত্তর দিল না। তার ঠোঁট ফেটে গেছে, চোখের নিচে কালি। নিস্তেজ দৃষ্টিতে শুধু আবরারের ছায়ামূর্তির দিকে তাকিয়ে রইল। আবরার একটু ঝুঁকে তার মুখের দিকে তাকালো, তারপর খুব ধীরে একেবারে শান্ত কণ্ঠে বলল, আর কতদিন চুপ করে থাকবেন? আবরারের এই প্রশ্নের উত্তর সালমান অনেক কষ্টে এক বাক্যে বলল, তোর বাপ একদিন আমাকে উদ্ধার করতে আসবে। ঘরটা মুহূর্তেই যেন থমথমে হয়ে উঠল। আবরারের চোখ ধীরে ধীরে লালচে হয়ে উঠছে, চোয়াল শক্ত হয়ে গেছে, নিঃশ্বাস ভারী, যেন ভেতরে জ্বলছে কোনো দহন যা এখনই বিস্ফোরিত হবে। সে ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। পায়ের নিচে কাঠের মেঝে করকর করে উঠল, আর সেই সামান্য শব্দেও যেন ঘরের ভিতর ভয় ছড়িয়ে পড়ল। তার হাত মুষ্টিবদ্ধ, শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে, ঠোঁটের কোণে হালকা কাঁপুনি, যেন রাগ দমিয়ে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে এক ঝটকায় সামনে থাকা টেবিলটা উল্টে ফেলল। ঘর জুড়ে কাঁচ ভাঙার শব্দ ছড়িয়ে পড়ল, বাতাস ভারী হয়ে উঠল উত্তাপে। উনি আপনাকে এসে বাঁচাবে সেটা শুনতে চাইনি, উনি কোথায় আছে সেটা শুনতে চেয়েছি। তার কণ্ঠ স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ নিচু, কিন্তু ভয়ঙ্করভাবে ধারালো। চোখ দুটো অন্ধকারে জ্বলছে, যেন ধ্বংসের আগুন জ্বলে উঠছে। আবরারের এমন কথা আর ভাঙচুর দেখে সাদমান একটা বাঁকা হাসি দিয়ে বলল, জীবনে পাবি না খোঁজ, কারণ তোর বাপ তোর পিছনে তোর সাথে থেকেই তোকে ছুরি মারছে, আর তুই দেখেছিস, কিন্তু কিছু করতে পারছিস না। ঘরের বাতাস হঠাৎ করেই আরো ভারী হয়ে উঠল, যেন এক অদৃশ্য ঝড় আসতে চলেছে। আবরারের চোখ রাগে অগ্নিশিখার মতো জ্বলছে, শিরাগুলো ফুলে উঠেছে, আর চোয়াল শক্ত হয়ে আছে। সাদমানের ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছিল্যের হাসি খেলে গেল, আর তার বলা কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দিল। আবরার এক ঝটকায় সামনে এগিয়ে এলো, তার গলা গভীর, ভারী আর অসহ্য ঠান্ডা। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি শ্বশুর আব্বা, আমি তাকে খুঁজে বের করব। তার চোখের তীব্র দৃষ্টি সাদমানের দিকে স্থির হয়ে রইল, যেন এই মুহূর্তে সে নিজেই মৃত্যু হয়ে উঠেছে। এতদিন প্রাণ ভরে নিঃশ্বাস নেন, কারণ আমি যখন তাকে পাবো তখন আপনার আর তার মৃত্যু স্বয়ং আমি, আবরার ফাহাদের হাতে লেখা থাকবে। তার কণ্ঠের দৃঢ়তায় ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে উঠল যেন। সাদমান এবার আর হাসল না, তার মুখের রং হালকা ফ্যাকাশে হয়ে উঠল। আবরার কোনো প্রতিক্রিয়া দেখালো না, ঠান্ডা চোখে এক ঝলক তাকিয়ে কোনো শব্দ না করেই দরজার দিকে এগিয়ে গেল। ভারী বুটের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রুম থেকে বের হওয়ার মুহূর্তে সে থামলো একবার, এক পলক পিছনে ফিরে তাকালো, তারপর কোনো শব্দ ছাড়াই বেরিয়ে গেল। ঘরটা তখনও তার রাগের আঁচে জ্বলছে। রাতের নীরবতা পুরো বাড়িটা গ্রাস করে রেখেছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 2টা বাজে। আবরার ধীর পায়ে দরজার সামনে এসে থামলো, কোনো শব্দ না করে পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে তালা খুলল। দরজা নিঃশব্দে খুলে গেল, আর সে এক ঝলক চারপাশে তাকিয়ে ভেতরে ঢুকে পড়ল। অন্ধকারে ডুবে থাকা বাড়ির ভেতর দিয়ে নিঃশব্দে হাঁটতে হাঁটতে সে একদম সোজা নিজের রুমে চলে গেল, যেন অন্য কিছু তার দেখার প্রয়োজন নেই। রুমে ঢুকেই আবরার ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। শরীরের প্রতিটা রন্ধে যেন ক্লান্তি, ধুলো আর অবসাদ জমে আছে। অসহ্য লাগছে, যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা পানির ধারা শরীর ছুঁয়ে যাবে শান্তি নেই। 15 মিনিট পর সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে এর পাশে।
কালো শার্ট আর ছাই মাটির রঙের ট্রাউজারে তাকে আরও রহস্যময় লাগছিল। হাতে ধরা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে রুমের লাইট অন করলো, আর তখনই তার চোখ আটকে গেল খাটের দিকে। ওখানে শুয়ে আছে একজন, এক অতি সুন্দরী রমণী। শ্যামলা গায়ের রং, কিন্তু একেবারে কোমল মসৃণ, যেন মেঘলা দিনের শান্ত বিকেল। গভীর ঘুমিয়ে তলিয়ে আছে, বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। লম্বা চুল খাটের উপর ছড়িয়ে পড়েছে, এক হাত বালিশের পাশে রাখা, নিঃসঙ্গ অথচ অভ্যস্ত ভঙ্গিতে। আবরার স্থির দাঁড়িয়ে রইল, ঠান্ডা কিন্তু চোখের দৃষ্টিতে এক মুহূর্তের জন্য কিছু বদলে গেল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, খুব ধীরে গভীর গলায় ফিস ফিস করে বলল, সত্যি আজও বলতে হচ্ছে ঘুম কুমারী। তারপর নিঃশব্দে এগিয়ে এলো খাটের দিকে। আতিয়া গভীর ঘুমে তলিয়ে আছে, একদম নিশ্চল। আবরার ধীরে ধীরে খাটে উঠল, তারপর একপাশে শুয়ে তার দিকে ফিরল। কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, যেন এত বছর পরও এই মেয়েটাকে নতুন করে দেখছে। তারপর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আতিয়াকে নিজের বুকের মধ্যে টেনে নিল। একটা ছোট্ট নিঃশ্বাস বেরিয়ে এলো আতিয়ার ঠোঁট থেকে, কিন্তু সে তখনও জেগে ওঠেনি। আবরার তার মুখ গলায় ডুবিয়ে দিল, উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়ল আতিয়ার ত্বকে। নরম ত্বকের উপর ধীরে ধীরে ছোট ছোট চুমু বসাতে লাগলো, এক বিন্দু থেমে তারপরে একটু গভীর হয়ে গেল স্পর্শ। ঠোঁটের উপর হালকা কামড় দিয়ে লাভবাইট বসিয়ে দিল। আতিয়া ঘুমের মধ্যেই যেন এক অজানা অস্বস্তি অনুভব করল। তারপর হঠাৎ তার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল আবরার, গভীর স্থির অথচ দাবিদার এক চুম্বন। ঠোঁটের সাথে ঠোঁট একাকার হয়ে গেল, তার শ্বাস রুদ্ধ হয়ে আসলো। ঘুম ভেঙে গেল আতিয়ার। চোখ খুলতেই আতিয়া আতঙ্কে জমে গেল। এত রাতে কেউ কে এত কাছে থেকে টানছে। নির্জীব মানুষ তো বাড়িতে নেই, তাহলে সে নড়তে চাইল, কিন্তু শক্ত হাত তাকে একদম নিজের মাঝে ধরে রেখেছে। ভয় আর বিস্ময়ে এক মুহূর্ত কিছুই বুঝতে পারল না। তারপর একটা অতি পরিচিত গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। প্রথমে নাকে আসে এক ধরনের হালকা কাঠের গন্ধ, যেন সদ্য কাটা স্যান্ডালউড বা ওক কাঠের গভীরতা। তার সঙ্গে মিশে থাকে একটুখানি মশলাদার উষ্ণতা, হয়তো সামান্য এলাচ বা দারুচিনির ইঙ্গিত, যা গন্ধটাকে আরও আবিষ্ট করে তোলে। তারপর ধীরে ধীরে উন্মোচিত হয় এক কোমল স্নিগ্ধ আবরণ, একটা হালকা মিষ্টি অনুভূতি, যেন বেলফুল বা শ্বেত কস্তুরী ফুলের সৌরভ। এই মিষ্টি গন্ধ খুব বেশি তীব্র নয়, বরং এক ধরনের পরিশীলিত আভিজাত্যের ইঙ্গিত দেয়। শেষে গন্ধটা মিলিয়ে যেতে যেতে থেকে যায় একদম মৃদু অথচ দীর্ঘস্থায়ী এক আকর্ষণীয় উষ্ণতা, ভ্যানিলা আর টোনকা বেনের হালকা সংমিশ্রণ, যা গন্ধটাকে গভীর, রোমাঞ্চকর আর মনে গেঁথে থাকার মতো করে তোলে। এই সুগন্ধি শুধু একবার শুকলেই ভোলা যায় না, এটা এক রকমের ছোপ রেখে যায়, যেমন কেউ কাছে এলেও থেকে যায় তার উপস্থিতির অনুভূতি বা তার উষ্ণতা আর অস্তিত্ব। ঠিক তেমনই আতিয়া চোখ বন্ধ করতেই অনুভব করলো সেই চিরপরিচিত সুগন্ধ, বারবেরি নির্জীব মানুষের গন্ধ। আতিয়া ধাক্কা দিয়ে তার মুখটা সরাতে চাইল, কিন্তু আবরার এত সহজে ছাড়ার মানুষ নয়। আতিয়া কাঁপা কাঁপা হাতে তার মুখে হাত রাখলো, ঠেলে সরানোর চেষ্টা করলো, মনে মনে ফিস ফিস করে উঠল, নির্জীব মানুষ। কিন্তু তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু শক্ত বাহু তাকে মুক্তি দিল না। শেষমেশ আতিয়া একদম ছটফট করতে শুরু করলো। তার ছোটাছুটি দেখে আবরার গভীর দৃষ্টিতে একবার তাকালো, তারপর ধীরে ধীরে নিঃশব্দে তাকে ছেড়ে দিল। আতিয়ার সঙ্গে সঙ্গে দূরে সরে গেল, বুক ধকধক করছে, গাল রাঙা হয়ে গেছে ভয় আর লজ্জায়। আবরার তখনও তাকিয়ে আছে, তার চোখে একই দাবিদার দৃষ্টি, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। এত ছোটাছুটি করছো কেন ঘরবালি? আবরার গভীর গলায় বলল, চোখে মুখে এক ধরনের দুষ্ট গম্ভীরতা। আমাকে কি তুমি একটু শান্তিতে রোমান্স করতে দেবে না? আমার কিন্তু এত ছোটাছুটি ভালো লাগে না, রাগ হয়। তুমি যদি বুঝতে আমার কষ্ট, তাহলে এমন করতে না। আতিয়া গাল ফুলিয়ে বলল, আপনি আমার ঘুমের ঘোরে সুযোগ নিচ্ছেন, নির্জীব মানুষ। আবরার ঠোঁট কামড়ে একটু হাসলো, চোখে খেলা করলো একরকম খুনসুটির দুষ্টমি। আতিয়া ন্যাকা কান্না শুরু করলো, মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমার কাছে কি করতে এসেছেন? যান না, ওই মাহির কাছে যান। আবরারের ভুরু কুঁচকে গেল। মাহিকে? আতিয়া কটমট করে তাকালো। সেটা আপনি জানেন, যাকে নিয়ে গান গাইলেন, আমাকে ভালোবাসলেন এই কথা বলতে পারেন না। আমাকে ভালোবাসেন এই কথা বলতে পারেন না, আবার গান গাইলেন অন্য মেয়েদের নিয়ে। খুব ভালো, যান যান, চলে যান আপনার মাহির কাছে।
আবরার এবার সত্যিই অবাক হলো। তার ঠোঁটের কোণের হাসিটা আরো গভীর হলো, কিন্তু চোখে মুখে শয়তানি ফুটে উঠল। এই মেয়ে, সেই তখন থেকে মাহি মাহি করছো কেন? সে ধীর বেডের উপরই আতিয়ার দিকে এগিয়ে গেল। আতিয়া ধীরে ধীরে বেডের আরো পিছিয়ে যেতে লাগলো। এই মাহিকে আর একবার যদি মাহির কথা বলো তাহলে এক্ষুনি আবার। আতিয়া চোখ বড় বড় করে তাকালো। আবরার দুষ্টু হাসি দিয়ে বলল, আসলে এমনিতেও বাসর আবার করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। সমস্যা নেই, তুমি বলো মাহির কথা। আমি তো ভীষণ রোমান্টিক মোডে আছি। অ্যাপ্লাই করতে হবে তো, কুইক। আতিয়া এবার সত্যি ভরকে গেল। না না না, মানে আমি কিছু বলিনি। আবরার আরো এক ধাপ এগিয়ে এলো, চোখে গভীর দৃষ্টি। তাহলে ঠিক আছে, শুরু করা যাক। আতিয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নাকা কান্নার অভিনয় করল। আমি কিছু বলিনি, আপনি দুষ্টু, খুব দুষ্টু। আবরারের হাসিটা আরো চওড়া হলো। আজ রাতটা মনে হয় খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আতিয়ার আগে ফুলে আছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসে আছে, আর আবরার তার ঠোঁটের কোণে সেই চিরচেনা রহস্যময় হাসি, চোখে দুষ্টুমি খেলা করছে। বিছানায় একসঙ্গে বসেছিল তারা, কিছুক্ষণ আগে শুয়েছিল, কিন্তু এই মুহূর্তে দুজনেই উত্তেজনায় জেগে উঠেছে। আবরার ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, তারপর একটারি আতিয়াকে নিজের কোলে তুলে নিল। আতিয়া অবাক হয়ে উঠল। হাত দুটো তৎক্ষণাৎ আবরারের কাঁধে গিয়ে ঠেকল। আপনি কি করছেন? আবরার কোনো উত্তর দিল না, শুধু তার কোমরে শক্ত করে হাত রাখল, যেন একটু নড়তে না পারে। তারপর গভীর দৃষ্টি মেলে বলল, আমি যা করছি সেটা তো তুমি বুঝতেই পারছো ঘরবাড়ি। আতিয়া ধপ করে বসে রইল আবরারের কোলে। গাল রাগে আর লজ্জায় লাল হয়ে গেল। নামিয়ে দিন আমাকে। সে ফুপিয়ে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল দ্বিধার আভাস। আবরার চোখ সরু করে তাকালো, এক হাত দিয়ে তার চিবুকটা ধরে মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিল। তোমাকে কোলে নিয়ে বসানো তো আমার অভ্যাস হয়ে গেছে, তাই না? এতবার করেছি যে এখন মনে নেই। এটা আমার অধিকার। আতে এবার সত্যি সত্যি তার হাত থেকে নামার চেষ্টা করল, কিন্তু আবরারের শক্ত হাতে সে বাধা পড়ে গেল। এই মেয়ে, তুমি কি ভুলে গেছো? আমি কিন্তু তোমার স্বামী, আর স্বামী যখন একটু রোমান্স করতে চায় তখন ঘরবাড়ি এত ছটফট করলে রাগ হয়। তারপর সে আতিয়ার কোমরে একটু টান দিল, তাকে আরেকটু কাছে টেনে নিল নিজের সাথে। তোমার এত রাগ ভালো লাগে না মেয়ে। তার কণ্ঠে এবার এক ধরনের কাতরতা মিশে গেল, যেন সত্যি অভিমান করে বসেছে। আতিয়া চুপ করে গেল, তার বুক ধুক ধুক করছে, মুখে কিছু বলার শক্তি পাচ্ছে না। কিছুক্ষণ নীরবতা, তারপর আবরার ধীরে ধীরে তার গালে মুখ ঘষল, গভীর শ্বাস নিল আতিয়ার চিরচেনা গন্ধটা। তুমি কি জানো, তুমি যখন রাগ করো তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আতিয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, কিন্তু তার চোখের কোণে একরকম কাঁপুনি লুকিয়েছিল। আবরার একটু হেসে বলল, ঠিক আছে, তুমি না চাইলে কিছু করব না, কিন্তু তুমি যদি আর একবার মাহি নামটা নাও। সে কথা শেষ করল না, শুধু তার চোখ দুটো আরো গভীর হয়ে উঠল। আতিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, একদম বলবো না। আবরার তখনও তার কোমরে হাত রেখে বসে রইল, চোখে মুখে সেই একই খুনসুটি মাখা দৃষ্টি। আতিয়া এখনও কিছুটা বিরক্ত, কিন্তু আবরারের উপস্থিতিও তার সুরেলা কথাগুলোর মাঝে কোনোভাবে শান্তি খুঁজে পাচ্ছিল না। কিছু সময় তাদের মধ্যে নীরবতা বিরাজ করছিল, কেবল আবরারের গাঢ় শ্বাসের শব্দ বাতাসে ভেসে আসছিল। আবরার তার হাতটা কোমর থেকে সরিয়ে স্নেহের সাথে আতিয়ার গালের কাছে এসে হাত বুলিয়ে দিল। আতিয়ার চোখ বন্ধ করে কিছুটা হালকা হয়ে পড়ল, শরীরটা একটু এলিয়ে দিল আবরারের বুকে। আবরার এক হাতে তার কাঁধ ধরে রাখলো, আর অন্য হাতে তার চুলে মৃদু মৃদু হাত বোলাতে লাগলো, যেন চিরকাল তার সাথে থাকতে চায়। আতিয়া শ্বাস নিল গভীরভাবে, ধীরে ধীরে তার মনোসংযোগ হারাতে থাকলো। আবরারও তার পাশে স্নিগ্ধ শান্তির মধ্যে হারিয়ে যেতে শুরু করলো। ঘরের চুপচাপ অন্ধকার, তাদের শ্বাসের শব্দ এবং একে অপরের কাছে থাকা সেই অনুভূতি, যা কোনো শব্দ বা ব্যাখ্যা ছাড়াই পুরো দুনিয়াকে থামিয়ে দেয়। দুজনের মধ্যে কোনো কথা ছিল না, শুধু শরীরের এক মনোভাবের সঙ্গম ছিল। আবরার এক মুহূর্তের জন্য আতিয়ার দিকে তাকিয়ে তার ত্বকের শীতলতা অনুভব করল। আতিয়া তার দিকে এক দৃষ্টিতে তাকালো, এরপর চোখ দুটো বন্ধ করে তার শরীরটা পুরোপুরি আলগা করে দিল, যেন আবরারের বুকের মধ্যে আশ্রয় খুঁজে পেল। তারপর দুজন একে অপরকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল। আবরার তার বাহুতে শক্ত করে আটকে রাখলো আতিয়াকে, আর আতিয়া তার বুকের মধ্যে নিজেদের সুরেলা নিঃশ্বাস খুঁজে পেয়েছিল। সেদিন রাতটা এক অন্যরকম শান্তিতে ভরে উঠল, যার কোনো শব্দ ছিল না, শুধু নীরবতা আর ভালোবাসার অনুভূতি।
টিভির ঢাকা রাতের অন্ধকার ধীরে ধীরে বিলীন হতে শুরু করলো। সূর্যের প্রথম রোশনি আকাশে ছড়াতে শুরু করলো, যেন সমস্ত পৃথিবীকে এক নতুন দিনের আশ্বাস দিচ্ছে। ধরনীর প্রতিটি কোণে এক নতুন জোর আর আলো পৌঁছাচ্ছে। কিন্তু আতিয়া এখনো বিছানায় একটানে শুয়ে চোখ বন্ধ করে আছে। তার শরীরের প্রতিটি পেশি যেন স্থবির হয়ে পড়েছে, কষ্ট আর ক্লান্তিতে জড়ানো। আজ সে ফজরের নামাজও পড়তে পারেনি। শরীরের অবস্থা এতই খারাপ, সে উঠে দাঁড়ানোর শক্তি সে পাচ্ছে না। মাথায় অস্বস্তি, হাত পা যেন ঝিমিয়ে আসে। এক এক করে পুরো শরীরটাই অসুস্থ লাগছে। চোখ মেলে তাকালে অন্ধকার দৃষ্টি আর মাটির মতো ভারী অনুভূতি তাকে ঘিরে রাখছে। তার দেহের মধ্যে এক অদ্ভুত নিস্তেজতা ছড়িয়ে পড়েছে, যেন শক্তি সব নিঃশেষ হয়ে গেছে। কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বিছানা যেন তাকে আরও বেশি ক্লান্ত করে তুলছে। আতিয়ার মুখে এক ধরনের অভিমান, যেন তার শরীর আর মন একসঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। বাইরে সূর্য উঠে গেছে, দিন শুরু হয়েছে, কিন্তু আতিয়া এক মুহূর্তের জন্য উঠে দাঁড়াতে পারছে না। তার শরীরের প্রতিটি অঙ্গের মাঝে এক ধরনের ক্লান্তি এবং অসুস্থতা অনুভব হচ্ছে, যেন সমস্ত শক্তি চুরমার হয়ে গেছে। ঘরটা একদিকে শান্ত, অন্যদিকে সময়ের চাপ অনুভব হচ্ছে। তবে এই নিস্তব্ধতার মধ্যে আতিয়া কিছুটা যেন আশ্রয় খুঁজে পাচ্ছে। যদিও তার শরীর অসুস্থ, তবুও এই শান্তি তার মনকে কিছুটা স্থিরতা দিচ্ছে। আতিয়া অনেক কষ্টে বিছানা থেকে উঠে বসল। শরীরের ভেতর অসহ্য ক্লান্তি অনুভব হচ্ছে। ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে মিসেস মোহনা আতিয়ার পাশে চলে এলেন। তার মুখাবয়বে অস্থিরতা ছিল। তিনি আতিয়ার অসুস্থতা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি দ্রুত আতোয়াতি হয়ে বললেন, কিরে দাদুমণি, শরীর খারাপ নাকি? কেন এমনভাবে শুয়ে আছিস? সকাল 8টা বাজে, এখনো উঠলি না? আতিয়া মাথা উঁচু করল। তার চোখ জ্বলছিল, কিছু বলতে গেলে কষ্ট লাগছিল, কিন্তু তখন সে বলল, হ্যাঁ, শরীরটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে শক্তি নেই, যেন পুরো শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। মিসেস মোহনা দুশ্চিন্তায় আরও কাঁপতে কাঁপতে বললেন, তুই এত কষ্ট পাচ্ছিস আর আমি জানতে পারলাম না? তুই কি ডাক্তার দেখিয়েছিস? তার মুখের অভিব্যক্তি ছিল উদ্বিগ্ন। আতিয়া আস্তে মাথা নেড়ে বলল, না, ডাক্তার দেখাইনি, ভালো লাগছে না, শুধু বিশ্রাম লাগছে। মিসেস মোহনা এত সময় ধরে তার কাছেই ছিলেন না, কিন্তু যখন থেকে জানলেন যে আবরার সকাল 6টায় চলে গেছে, তার চেহারায় এক ভিন্ন ভাব ফুটে উঠল। তিনি আতিয়াকে শঙ্কিতভাবে দেখলেন, যেন কিছু একটা ঠিক হয়নি। মিসেস মোহনা আতিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, দাদুমণি আয়, আমি তোকে সঙ্গে করে ধরে নিচে নিয়ে যাই। রুমে এত সবসময় বন্ধ থাকলে শরীর আরও খারাপ করবে। আতিয়া কিছুটা ক্লান্তি নিয়ে মাথা নেড়ে বলল, আচ্ছা দাদিজান, চলি। তার কণ্ঠে এক অদ্ভুত শিথিলতা ছিল, যেন শরীর পুরোপুরি সহ্য করতে পারছে না, কিন্তু অন্তত কিছুটা সুস্থ হওয়ার আশা ছিল। মিসেস মোহনা হালকা হাতে তার হাত ধরল এবং প্রথমে তাকে ওয়াশরুমে নিয়ে গেল। আতিয়া ধীরে ধীরে নিজেকে একটু ফ্রেশ করলো, তার মাঝে কিছুটা শক্তি ফিরে আসলো। তারপর মিসেস মোহনা ধীরে ধীরে তাকে নিচে নিয়ে গেল। আতিয়াকে সোফায় বসিয়ে দিয়ে মিসেস মোহনা আস্তে করে তার সামনে হালকা নাস্তা রাখলো। আতিয়া কিছুটা অবাক হয়ে নাস্তা দেখলো। তারপর মিসেস মোহনা নিজেই তার গালে তুলে খাবার খাইয়ে দিল। খাওয়ার মাঝে আতিয়া তার সামনে তাকিয়েছিল। ঠিক তখনই সদর দরজা দিয়ে এক ব্যক্তির আগমন হলো। আতিয়া খাবার খেতে খেতে সামনের দিকে তাকিয়ে কিছুটা চমকে উঠল, কিন্তু তৎক্ষণাৎ তার চোখের দৃষ্টি তীব্র হলো। মিসেস মোহনা সেই ব্যক্তিকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরল। আতিয়া অসুস্থ শরীর নিয়েও হালকা হাসল। ফারিহা ধীরে ধীরে কফির কাপে চুমুক দিচ্ছিল। টেবিলের ওপাশে বসে থাকা রাকিবের দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল। রাকিবের চোখে কিছু ছিল, কৌতূহল, অধিকার বোধ, নাকি কোনো অজানা আবেগ, ফারিহা বুঝতে পারছিল না। হঠাৎই রাকিব বলে উঠল, আমি আপনাকে একটা কথা বলতে চাই মিস ফারিহা। ফারিহা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো রাকিবের দিকে। গভীর অনুসন্ধিংসু দৃষ্টিতে তার চোখে চোখ রাখল। কফির কাপে আঙুলের চাপ সামান্য দৃঢ় হলো, যেন নিজের ভেতরের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করছে। বলেন, আস্তে করে বলল ফারিহা, গলায় এক অদ্ভুত শান্ত সুর। রাকিব একটুখানি শ্বাস নিল, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি কাউকে ভালোবাসেন? ফারিহা সচকিত হয়ে রাকিবের দিকে তাকালো। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। তার চারপাশের কোলাহল, রেস্তোরাঁর ব্যস্ত পরিবেশ, ওয়েটারের পদশব্দ,
সব কিছুর শব্দ মুছে দিয়ে যেন শুধুই রাকিবের কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। ফারিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন নিজের অনুভূতি গুছিয়ে নেয়ার সময় নিচ্ছে। তারপর হালকা একটা মুচকি হাসি দিল। সেই হাসিতে রহস্যের ছোঁয়া লুকোনো ছিল। বাসি তো। শান্ত গলায় উত্তর দিল সে। রাকিবের শরীর মুহূর্তেই কঠিন হয়ে গেল। মনে হলো যেন কেউ তার বুকের ভেতর ধাক্কা দিয়েছে। আঙুলগুলো শক্ত হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হলো। তার চোখের দৃষ্টিতে হঠাৎই যেন ঝড় নেমে এলো। সে দাঁতে দাঁত চেপে বলল, কাকে ভালোবাসেন আপনি? আমাকেও বলেন, আমিও দেখি সে মানুষটাকে যাকে আপনি ভালোবাসেন। তার কণ্ঠে অভিমান, রাগ আর এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতার ঝাঁজ। ফারিহা আবারও মুচকি হাসল, কিন্তু এবার সেই হাসির গভীরে যেন এক দুর্বোধ্য রহস্য লুকিয়েছিল। সে কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল রাকিবের চোখে। রাকিবের বুকের ভেতর একটা অস্থিরতা কাজ করতে লাগলো। সে কি এই জবাব শুনতে চেয়েছিল, নাকি এই উত্তরের ভেতর কোনো লুকোনো বার্তা খুঁজছিল? ফারিহার ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা অটুট থাকলো, আর রাকিব ক্রোধ আর কৌতূহলের এক দোলাচলে তাকে দেখে যেতে থাকলো। অপেক্ষায় থাকলো যেন উত্তরটা তার হৃদয়ে ছিন্ন ভিন্ন করবে নাকি প্রশান্তি দেবে, তা এখনও সে নিজেও জানে না। রেস্তোরাঁর উষ্ণ পরিবেশ এখন যেন অন্যরকম ঠান্ডা হয়ে এসেছে। চারপাশে মানুষের কোলাহল ধীরে ধীরে ফিকে হয়ে গেছে, কিন্তু ফারিহা আর রাকিবের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা ভর করেছে। প্রায় 10 মিনিট ধরে কেউ কোনো কথা বলেনি। ফারিহা কফির কাপ হাতে নিয়ে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়েছিল, আর রাকিব তাকিয়েছিল ফারিহার মুখের দিকে। তার ভেতরে যেন ধৈর্যের বাঁধ ভাঙছে। মনে হচ্ছে কিছু একটা বলতে হবে, কিছু একটা জানতে হবে, না হলে দম বন্ধ হয়ে আসবে। রাত গভীর হয়ে এসেছে। রেস্তোরাঁর বড় জানালার ওপাশে নিস্তব্ধ রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলো মিশে গেছে রাতের নীল অন্ধকারের সঙ্গে। অবশেষে রাগের বশে রাকিব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো, তারপর এক পা এগিয়ে এসে হঠাৎই ফারিহাকে চেপে ধরল। ফারিহা হতভম্ব হয়ে গেল, তার হৃস্পন্দন মুহূর্তেই বেড়ে গেল, নিঃশ্বাস আটকে আসলো। এত দ্রুত ঘটনাটা ঘটল যে সে সামলে নেওয়ার সুযোগ পেল না। এখন তারা খুব কাছাকাছি, এতটাই কাছাকাছি যে রাকিবের গরম নিঃশ্বাস ফারিহার মুখের উপর আছড়ে পড়ছে, আর ফারিহার তীব্র শ্বাস রাকিবের গালে ছুঁয়ে যাচ্ছে। রাকিবের চোখে আগুনের মতো দহন, তার গভীর দৃষ্টি ফারিহার চোখের মধ্যে ছুরির মতো বিদ্ধ হচ্ছে। কাকে ভালোবাসেন বলেন? রাকিবের কণ্ঠস্বর ধীর কিন্তু গভীর, তাতে এক ধরনের অধিকার বোধ লুকিয়ে আছে। ফারিহার চোখ কেঁপে উঠল। সে ভেতর থেকে টের পেল এই মুহূর্তে রাকিবের কাছে মিথ্যে বলা অসম্ভব। ধীরে ধীরে সে দৃষ্টি নামিয়ে আনলো, যেন নিজের আবেগ আড়াল করতে চাইছে। তারপর মৃদু স্বরে বলল, আমার মনের রাজ্যের রাজাকে। এই কথাটা শুনে রাকিবের ভ্রু কুঁচকে গেল। সে যেন এক মুহূর্তের জন্য থেমে গেল, যেন তার মস্তিষ্ক এই কথার অর্থ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু পরের মুহূর্তেই তার ধৈর্য শেষ হয়ে গেল। সে ফারিহাকে আরও জোরে চেপে ধরল। ফারিহা ব্যথায় কুঁকড়ে উঠল, চোখ বন্ধ করে ফেলল। রাকিবের শক্ত হাতের স্পর্শে তার সারা শরীর কেঁপে উঠল, শ্বাস যেন আটকে গেল। কে সে রাজা? রাকিবের কণ্ঠে এবার অধিকার, ক্রোধ আর এক অজানা অস্থিরতার ঝাঁজ। কিন্তু ফারিহা কোনো উত্তর দিল না। সে এখনও চুপ। তার নীরবতা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। রাকিবের দৃষ্টিতে ঝড় নেমে এলো। এতদিনের দমন করা অনুভূতি, জমে থাকা সমস্ত কষ্ট আর আকাঙ্ক্ষার ভার আর সইতে পারল না সে। পরের মুহূর্তে কোনো কিছু না ভেবেই নিজের সমস্ত অস্থিরতা আর অধিকার বোধের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিল সে। এক মুহূর্তের জন্য ফারিহা বুঝতে পারল না কি ঘটল। রাকিব তার কোমল নিষ্পাপ ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিল। হঠাৎ পাওয়া এই অনুভূতিতে ফারিহার শরীর ঝাঁকুনি খেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার হৃস্পন্দন এত জোরে লাফিয়ে উঠল যেন মনে হলো বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। রাতের আবেশ যেন ধীরে ধীরে ঘনিয়ে আসে, আর সেই সঙ্গে তাদের হৃদয়ের আবেগও। ফারিহা যখন পুরোপুরি বুঝতে পারল কি ঘটেছে, তার হৃদয়ের গভীরে যেন এক প্রশান্তির ঝড় বয়ে গেল। এ অনুভূতি তার কাছে নতুন কিন্তু অপরিচিত নয়। এতদিনের লুকিয়ে রাখা ভালোবাসা, গোপনে লালিত এক অনন্ত আকাঙ্ক্ষা আজ বাস্তবে ধরা দিয়েছে। যে মানুষটিকে সে নীরবে ভালোবেসেছে, যাকে সে চোখের ভাষায় হাজারবার ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছে, সে আজ নিজ থেকে তাকে নিজের কাছে টেনে নিয়েছে। এই অনুভূতি আর কিছু নয়, নিখুঁত পরিপূর্ণতা। রাকিবের গভীর স্পর্শে ফারিহার শ্বাস অগোছালো হয়ে এলো। তার চোখের পাপড়ি ভারী হয়ে আসলো, বুকের ভেতর তীব্র এক শিহরণ খেলে গেল।
এতদিনের চেপে রাখা আবেগ আর ভালোবাসার বাঁধ যেন এক মুহূর্তে ভেঙে গেল। ধীরে ধীরে ফারিহাও প্রতিক্রিয়া জানালো। তার কাঁপা কাঁপা হাত রাকিবের শার্টের কলারের কাছে উঠে এলো, যেন সে নিশ্চিন্ত হতে চায় এই মুহূর্তটা স্বপ্ন নয়, বাস্তব। রাকিব যেন আরো অধীর হয়ে উঠল। সে কোনো কিছু ভাবার সময় দিল না। তার ঠোঁট ফারিহার কোমল ঠোঁটের উপর গভীরভাবে ছাপ রেখে চলল, যেন সে তার সমস্ত অধিকার এক মুহূর্তেই আদায় করে নিচ্ছে। একসময় সে হঠাৎই ফারিয়াকে শক্তভাবে নিজের বাহুতে জড়িয়ে তুলল। তারপর ধীরে ধীরে পেছনে হাঁটতে হাঁটতে দেয়ালের কাছে নিয়ে গেল। ফারিহা বুঝতে পারল না কখন তার নরম পিঠ দেয়ালের সঙ্গে ঠেকে গেছে। সে হালকা শিহরিত হলো। রাকিব এক মুহূর্তের জন্য তার মুখের দিকে তাকালো। তার চোখে ছিল এক দহন, এক দাবি, এক অদৃশ্য শক্তি, যা ফারিহাকে একেবারে গুঁড়িয়ে দিতে পারে। তার কণ্ঠস্বরে এক ধরনের হুঁশিয়ারি মিশে গেল যখন সে ফিসফিস করে বলল,